5 articles, bat, ball, fan, table and chair are kept one above another, not necessarily same order. The bat is 4 place above the fan. যেহেতু 5 articles, 1, 2, 3, 4 and 5. 4 place, bat is 4 place above the fan. মানে ফ্যান যেখানে আছে তার থেকে 4 প্লেস অ্যাবভ হচ্ছে ব্যাট। তার মানে এখানে যদি তোমার ফ্যান হয় তাহলে এখানে ব্যাট হবে, কারণ 1 প্লেস ওপরে এটা, 2 প্লেস, 3 প্লেস এন্ড 4 প্লেস। ফ্যানের 4 প্লেস অ্যাবভ হচ্ছে ব্যাট। দ্য টেবিল ইজ বিটুইন বল অ্যান্ড দ্য চেয়ার। বল অ্যান্ড চেয়ারের মাঝখানে টেবিল আছে, তার মানে টেবিল এইখানে ডেফিনেটলি। দ্য চেয়ার ইজ 3 প্লেস বিলো দ্য ব্যাট। 3 প্লেস বিলো দ্য ব্যাট হচ্ছে তোমার চেয়ার। ওকে, এখানটায় আসবে তোমার বল। আশা করি এটাই হয়েছে সবার। Which article is at the second position from the top? Second position from the top is ball. চলো নেক্সট করো। সরি। সরি। চলো কারো উত্তর হয়েছে? 6 laptops are placed in a row facing towards the north. Facing towards the north. N is placed the immediate left of A. R is placed second to the left of Q. P is placed second to the right of A. P. আমার অনেকগুলো স্টেটমেন্টই আছে, তার মধ্যে আমরা এন দিয়ে শুরু করতে পারি, কারণ এন অনেকগুলো জায়গাতেই আছে। ফার্স্ট আমরা যদি দেখি যে এন ইজ প্লেসড টু দ্য ইমিডিয়েট লেফট অফ এ, তাহলে এন আর এ এইভাবে রয়েছে। এবার নেক্সট এ অ্যান্ড পি ইজ প্লেসড সেকেন্ড টু দ্য রাইট অফ এ। এর ডান দিকে সেকেন্ড নাম্বারে হচ্ছে পি। এর ডান দিকে সেকেন্ড নাম্বারে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড নাম্বারে হচ্ছে পি। পি ইজ প্লেসড সেকেন্ড টু দ্য রাইট অফ এ। পি ইজ প্লেসড ইমিডিয়েট রাইট অফ আর। এ আবার পি আবার ইমিডিয়েট রাইট অফ আর, মানে আর এখানে। ওকে। এল ইজ প্লেসড টু দ্য লেফট অফ এন। লেফট অফ এন হচ্ছে এল। এখন দেখো এল এখানেও হতে পারে, এল এখানেও হতে পারে, ইমিডিয়েট লেফট বলেনি। আরেকটা স্টেটমেন্ট আমাদের বাকি ছিল, আর ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ। সেকেন্ড টু দ্য লেফট অফ কিউ হচ্ছে যে আর। তাহলে আর কে কোথায় বসাতে হবে? সরি, আর ইজ প্লেস সেকেন্ড টু দ্য কিউ কে কোথায় বসাতে হবে? কিউ কে এখানে বসাতে হবে, তাই তো? তাহলে এখানে এল আসবে, এই জায়গাটা বাদ পড়বে। 6টা প্লেস হচ্ছে এটা। দেখে নাও তোমাদের অ্যারেঞ্জমেন্ট এটা হয়েছে কিনা। হুইচ ল্যাপটপ ইজ প্লেস টু দ্য ইমিডিয়েট রাইট অফ এল। এল এর ইমিডিয়েট রাইটে এন আছে। হয়েছে তোমাদের?
চলো পড়ো। চলো দেখা যাক। ফার্স্ট হচ্ছে যে আমরা যদি দেখি এখানে যে স্টেটমেন্ট গুলো দেওয়া হয়েছে, টু কম্পিউটার্স আর প্লেস বিটুইন ই অ্যান্ড আই, G is placed second to the right of J and F is placed second to the right of E, I is placed to the left of E. তুমি যদি দেখো এখানে কটা স্টেটমেন্ট আছে, এই একটা স্টেটমেন্ট, দ্বিতীয় স্টেটমেন্ট হচ্ছে এটা, F is placed second to the right of E and I is placed left of E. টোটাল চারখানা স্টেটমেন্ট এখানে দেয়া হয়েছে। এই চারখানা স্টেটমেন্টের মধ্যে তোমরা যদি একটু বুদ্ধি খাটাও তাহলে দেখতে পাবে যে প্রথম যে স্টেটমেন্টটা আছে, টু কম্পিউটারস আর প্লেস বিটুইন ই অ্যান্ড আই, ই আর আই এর মধ্যে দুটো কম্পিউটার, এরকম হতে পারে। আবার এরকমও হওয়ার চান্স আছে, দুটো কম্পিউটার ই অ্যান্ড আই এর মধ্যে, এটাও হওয়ার চান্স আছে, কারণ আমি ই কোন দিকে আছে আই কোন দিকে আছে জানি না। তাই প্রথম স্টেটমেন্টটা ডেফিনেট স্টেটমেন্ট নয়, আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না যে কোন ছবিটা তৈরি হবে, কারণ বাকি আরো তিনটে স্টেটমেন্ট রয়েছে। তো আমরা এমন কোন স্টেটমেন্ট দিয়ে শুরু করব, সবসময় শুরু করার চেষ্টা করবো অ্যাটলিস্ট। হ্যাঁ, যদি কিছু খুঁজে না পাই তখন তো বাধ্য হয়ে আমাদের করতেই হবে, বাট আমরা এমন কোন স্টেটমেন্ট দিয়ে শুরু করার চেষ্টা করব যে স্টেটমেন্টে থেকে একটা ডেফিনিট জায়গায় আমরা পৌঁছতে পারি, নাম্বার ওয়ান পয়েন্ট। অ্যান্ড নাম্বার টু হচ্ছে যে ওই জিনিসটা বারবার ইউজ হয়েছে, অ্যাটলিস্ট দুটো স্টেটমেন্টে রয়েছে ওটা, ওই জিনিসটা। যেমন ধরো, এফ ইজ প্লেসড সেকেন্ড টু দ্য রাইট অফ ই অ্যান্ড আই ইজ প্লেসড টু দ্য লেফট অফ ই, তাহলে ই কথাটা এখানে দুবার হয়েছে। আমরা যদি দেখি থার্ড অ্যান্ড ফোর্থ লাইনে ই কথাটা দুবার এসেছে, তাহলে আমরা ই কথাটা দিয়েই শুরু করতে পারি যে এফ ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ ই, ই কে যদি আমি এখানে আঁকি, সেকেন্ড টু দ্য রাইট অফ ই ইজ এফ, ওকে, এফ ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ ই, আই ইজ প্লেস টু দ্য লেফট অফ ই, আই হচ্ছে ই এর লেফটে। না, এখানে টোটাল 6টা আছে, ই এর লেফটে আই হবে, এখন কোথায় হবে এক্স্যাক্টলি আমি তাও জানি না, কারণ এক্স্যাক্টলি লেফট বলেনি, লেফটে বলেছে। আমি আপাতত ধরে নিচ্ছি এখানেই আছে, ধরে নিচ্ছি, এটা কিন্তু না হওয়ারও চান্স থাকতে পারে। চলো নেক্সট স্টেটমেন্টে চলে যাই। টু কম্পিউটার্স আর বিটুইন ই অ্যান্ড আই, ই আর আই এর মধ্যে দুটো কম্পিউটার। এখন ই আর আই এর মধ্যে যদি দুটো কম্পিউটার হয় এবং আমরা দেখতে পাচ্ছি ই এর বাঁ দিকে আই আছে, তাহলে ডেফিনেটলি আই ঠিক ই এর পাশে বসে নেই, এর ঠিক পাশে বসে নেই। ওকে, টু কম্পিউটার্স আর বিটুইন ই অ্যান্ড আই বলা হয়েছে, তার মানে আই এখানে, দুটো কম্পিউটার ই আর আই এর মাঝখানে। তাহলে দেখো টোটাল 6টা সিট অলরেডি হয়ে গেছে আমাদের। এই জায়গাটায় 6টা সিট আমরা দেখতে পাচ্ছি, যার মাঝখানে 3জনকে অলরেডি বসে থাকতে দেখতে পাচ্ছি। এবার বাকি জায়গাগুলো আমরা করার চেষ্টা করি, তাহলে আমরা স্টেটমেন্ট করে ফেলেছি, এটা করে ফেলেছি এবং ফার্স্ট স্টেটমেন্টটাও করে ফেলেছি। ওকে, জি ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ জে, জে এর রাইটে জি হচ্ছে সেকেন্ড, জে কে যদি এখানে বসাই তাহলে জে এর রাইটে সেকেন্ড পজিশনে জি আসতে পারবে না, তাই না? জে কে এমন একটা জায়গায় বসাতে হবে যেখানে রাইটে আমি সেকেন্ড পজিশনে জি কে বসাতে পারি। জে কে আমরা এইখানে পোস্ট করে দিই, তাহলে রাইটে সেকেন্ড পজিশনে জি কে আমরা রাখতে পারবো।
অ্যান্ড আমাদের আর একটাই বাকি রয়েছে, সেটা হচ্ছে এইচ। এইচ কে এখানে আমরা বসিয়ে দিই। উইচ কম্পিউটার ইজ প্লেস টু দ্য রাইট অফ জি? জি এর রাইটে কে আছে? এফ আছে। সবাই বুঝতে পেরেছো? চলো করো করো। হ্যাঁ, কেন হবে না? দেখো, ইস্টের দিকে মুখ করে থাকতে বলা মানে এইরকম বোঝায়, সবাই ইস্টের দিকে ফেস করে আছে। ঠিক আছে, নর্থ এন্ড মানে এই জায়গাটাই কে আছে? ওপরে। দেখো, প্রশ্নে যেটা বলা হয়েছে, 5 জনের কথা বলা, চলো দেখা যাক। 5 জনের কথা বলা হয়েছে প্রশ্নে, অ্যান্ড সবাই ইস্টের দিকে মুখ করে আছে, সবাই এই দিকে মুখ করে আছে। বাট আমরা ছবিটা এইভাবে না এঁকে আমরা এইভাবেই আঁকতে পারি, যেমন ভাবে আমাদের অভ্যাস আমরা সেইভাবেই করতে পারি, এরকম ভাবেই করতে পারি, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে নর্থ বলতে গেলে তখন এটা হয়ে যাবে, বোঝা গেল? তোমরা ভাবো এইখানে নর্থ এটা বোঝায়, তো এটাকে ঘুরিয়ে নিলেই এটা আসবে, তাই না? তো আমরা ছবিটাকে, চলো ফার্স্ট এখানে টোটাল 3টে স্টেটমেন্ট, একদমই ছোট্ট কোশ্চেন, 3টে স্টেটমেন্ট। T is second to the left of U and N is second to the right of L, R is to the immediate right of U. দুটো স্টেটমেন্ট একদম ডেফিনিট দেওয়া হয়েছে। এক হচ্ছে T is second to the left of U, U and second লেফটে হচ্ছে যে T। এটা একদম ডেফিনেটলি লেখা রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহের কোনো প্রশ্নই নেই। আর ইজ টু দ্য ইমিডিয়েট রাইট অফ ইউ, ইমিডিয়েট রাইট আর এ আর আছে, এটা নিয়েও কোনো সন্দেহ নেই। 4জন অলরেডি হয়ে গেছে, আর একটা সিট বাকি আছে। হ্যাঁ, হ্যাঁ, চলো এবার আসি। এন ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এল। এন, এই দেখো, এই যে 3টে স্টেটমেন্ট রয়েছে, 3টে স্টেটমেন্টের মধ্যে এটাই হচ্ছে যে আসল স্টেটমেন্ট। আমি বারবার বলেছি, সিটিং অ্যারেঞ্জমেন্টের প্রশ্নে একটা ম্যাক্সিমাম দুটো স্টেটমেন্ট এমন হতে পারে যেটা নিয়ে ভাবতে হবে, বাকিগুলো নিয়ে ভাবতে হবে না, বাকিগুলো ডিরেক্ট স্টেটমেন্ট থাকে, জাস্ট ছবি আঁকলেই হবে। এন ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ এল, এখানে একটু বুদ্ধি খরচ করতে হবে। এল এর ডান দিকে দ্বিতীয় নম্বরে হচ্ছে এন, তাহলে এল কে যদি আমি এখানে রাখি, এল এর ডান দিকে দ্বিতীয় নম্বরে এন আসতেই পারে। আচ্ছা, এল কে কি আর কোথাও রাখা যেত? একটুখানি ভেবে দেখি। এল কে আমি যদি চাই, আমি যদি এখানে, হ্যাঁ, এল কে যদি এখানে রাখি তাহলে ডান দিকে 2 নম্বরে এন আসছে, তাই তো? হ্যাঁ, রাইট, আমি এখানে এল কে রাখছিলাম, ডান দিকে 3 নম্বরে এন হয়ে যাচ্ছে। তাহলে একমাত্র এটাই হওয়ার চান্স রয়েছে, আর তো অন্য কোথাও এল কে বসালে আমাদের জায়গাটা কভার হচ্ছে না। হুইচ প্রোডাক্ট ইজ দ্য সেকেন্ড পজিশন ফ্রম দ্য নর্থ এন্ড? সেকেন্ড পজিশন নর্থ এন্ড থেকে মানে এই দিক থেকে সেকেন্ড পজিশনে টি আছে। বুঝেছো সবাই? চলো নেক্সট করো। 5।
দেখা যাক। 5 phones kept one above another. The number of phones above T is same as the number of phones below V. The number of phones above T is same as number of phones below V. R is just above H. V is at the bottom. There are 2 phones between M and V. টোটাল 4খানা স্টেটমেন্ট। ওকে, এই 4খানা স্টেটমেন্ট আমরা অ্যানালিসিস করব এন্ড আমাদের উত্তর চলে আসবে। বলেছে যে টি এর উপরে যতগুলো ফোন আছে, টোটাল তো 5খানা ফোন, 5খানা ফোনের মধ্যে টি এর উপরে যতগুলো আছে ভি এর নিচে ততগুলো আছে। তো টি আর ভি যদি এরকম হয় তাহলে টি এর উপরে তাহলে আর কটা থাকবে? টি এর উপরে আর একটা থাকতে হবে, আর ভি এর এখানে নিচে একটা থাকতে হবে। তারপরেও দেখো শর্ট হয়ে যাচ্ছে একটা, মানে একটা এখানে। বোঝা গেল এই ফার্স্ট লাইনটার মানে কি? দ্য নাম্বার অফ ফোন অ্যাবভ টি ইজ দ্য নাম্বার অফ ফোনস বিলো ভি। টি এর উপরে যতগুলো আছে ভি এর নিচে ততগুলো আছে। ঠিক আছে, আর কি অবস্থান হতে পারে টি আর ভি এর? স্যার এরকম হতে পারত, নাম্বার অফ ফোনস অ্যাবভ টি, কটা ফোন আছে অ্যাবভ টি? 3টে। বিলো ভি কটা ফোন আছে? 3টে। এটা হতে পারতো। এই দুটো হওয়ার চান্স আছে এই ফার্স্ট স্টেটমেন্ট থেকে, যেটা বুঝতে পারছি। তার মানে ডেফিনিট কোনো স্টেটমেন্ট নয়। আর ইজ জাস্ট অ্যাবভ এইচ, এটা একদম ডেফিনিট স্টেটমেন্ট যে এইচ এর ঠিক ওপরে আর আছে। ওকে, ভি ইজ অ্যাট দ্য বটম, সবার নিচে ভি আছে বলেই দেওয়া হচ্ছে ভি ইজ অ্যাট দ্য বটম। তার মানে আমি বলতে চাইছি যে এখানে আরো একটা হওয়ার সম্ভাবনা ছিল যে ভি, নাম্বার অফ ফোনস বিলো ভি কতজন? একটাও নেই। তাহলে নাম্বার অফ ফোন অ্যাবভ টি একটাও থাকবে না, তাহলে মাঝখানে 3টে থাকবে। এটা একটা হওয়ার চান্স ছিল। তাহলে সবার নিচে কি আছে? ভি। আর আর এইচ একসাথে থাকবে, আর ওপরে এইচ নিচে, তো এই 3টের মধ্যে আর এন্ড এইচ ঢুকে যাবে। There are 2 phones between M and V. M আর V এর মধ্যে দুটো ফোনস আছে, তার মানে M ডেফিনেটলি এটা, আর আর এইচ এটা। সবার মাথায় ঢুকেছে? Which of the following phone are above R? R এর above কে আছে? M আর T। M and T অপশনে। বলো কার বুঝতে অসুবিধা হয়েছে? হ্যাঁ বলো কুশালী। হ্যাঁ সীমা এটা এসেছে। আমি বোঝাচ্ছি তাই সময় লাগছে। 4টে স্টেটমেন্ট। হ্যাঁ বলো। এটা প্র্যাকটিসটা তোমাকে প্র্যাকটিসটা এমন ভাবেই করতে হবে। দেখো আমাদের এই প্রশ্নগুলোর মধ্যে 4টে স্টেটমেন্ট অ্যানালিসিস করতে হয়, ঠিক আছে? 4টে স্টেটমেন্ট অ্যানালিসিস করতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম 40 সেকেন্ড লাগবে, ম্যাক্সিমাম। এটা প্র্যাকটিস করতে করতে তোমাদের টাইমটা কমাতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস বুঝতে হবে তোমাদের, অনেকেই আমাকে এই কথাটা বারবার বলে, রিজনিং এমন একটা জায়গা, রিজনিং বলো বা ম্যাথ বলো, এমন একটা জায়গা যে জায়গাটাতে তোমাকে ভাবতে হবে যে, ধরে নাও সাপোজ রিজনিং এ একটা কোনো এক্সামে 25টা কোশ্চেন আসছে, এই 25টা প্রশ্নের টাইমিং ধরো তুমি ঠিক করলে যে আমাকে ম্যাক্সিমাম আমি যে টাইমটা পেতে পারি দ্যাট ইজ 30 মিনিট, বা ধরো 25 মিনিটই আমি ম্যাক্সিমাম পেতে পারি, এর বাইরে আমি পাবো না, ঠিক আছে? সেন্ট্রালের যে এক্সাম গুলো হয়, ভালো করে সবাই এই জিনিসগুলো একটুখানি ফিল করার চেষ্টা করবে, কারণ এগুলো তোমরা তখনই বুঝতে পারবে যখন তোমরা মক টেস্ট দেবে। সেন্ট্রালের যে এক্সাম গুলো হয় সেই এক্সামে টোটাল 100 এমসিকিউস থাকে। এই 100 এমসিকিউর পেছনে টাইম থাকে 60 মিনিট। জেনারেলি রুলস হচ্ছে যে জেনারেলি 50% কোশ্চেন ম্যাথ রিজনিং থাকে, বাকিটা জিআই থাকে, সরি বাকিটা তোমার জিকে ইংলিশ এগুলো মিক্স থাকে। তাহলে 50% কোশ্চেন ম্যাথ রিজনিং যদি থাকে, এখানে এই 60 মিনিট আমরা যদি টাইম ডিস্ট্রিবিউট করি, তাহলে আমাদের টাইম ডিস্ট্রিবিউশনটা এরকম হবে যে অ্যারাউন্ড 40 মিনিটস আমরা ম্যাথ রিজনিং এ
দেবো, অ্যান্ড অ্যারাউন্ড 20 মিনিট আমরা জিএস এর পেছনে দেবো। জিএস এবং ইংলিশ অ্যারাউন্ড 20 মিনিট। কারণ জিএস ইংলিশের কোশ্চেনে এক একটা কোশ্চেনে 1 মিনিটের কম, অনলাইন অনেক কম লাগবে। 1 মিনিট তো কোনোদিনই লাগবে না, ম্যাক্সিমাম 10 সেকেন্ড 15 সেকেন্ড এই টাইমটা লাগবে জিএস অ্যান্ড ইংলিশের কোশ্চেন গুলোতে। তাহলে আমরা ওখানে 20 মিনিট দেবো, 40 মিনিট আমাদের ম্যাথ রিজনিং এর পেছনে দিতে হবে। তার মানে আমাদের এক একটা কোশ্চেন পড়ে অ্যান্সার করতে, ঠিক আছে, মোটামুটি এক 1 মিনিটের কিছুটা কম আমাদের ইনভেস্ট করতে হবে। ঠিক আছে, এমনটা নয় যে পেপারের মধ্যে 100টা কোশ্চেনই তুমি পারবে। ম্যাক্সিমাম পারার যেটা সম্ভাবনা থাকে দ্যাট ইজ অ্যারাউন্ড 85 to 90, ম্যাক্সিমাম যেটা হতে পারে, এর বাইরে সাধারণত হতে পারে না, এটা ম্যাক্সিমাম হওয়ার চান্স আছে। তার মানে এই কোশ্চেনটা এই টাইমের মধ্যে তোমাকে কভার করতে হবে 40 মিনিটের মধ্যে। এবার 40 মিনিট টাইমের মধ্যে যে ম্যাথ রিজনিং করছো, এই ম্যাথ রিজনিং এ কিছু পার্সেন্টেজ কোশ্চেন থাকবে যেগুলোর টাইম তোমাদের 10 সেকেন্ডের কাছাকাছি নিয়ে আসতে হবে। মানে একদমই পুরোপুরি জিএস এর মতোই অ্যান্সার করতে হবে, যেটাকে বলে দেখে উত্তর বের করা। কিছু কোশ্চেন থাকবে যেগুলো এর থেকে একটু বেশি সময় লাগবে, কিছু কোশ্চেন থাকবে যের থেকে আর একটু বেশি সময় লাগবে। এবং এইভাবেই তোমাকে টাইম অ্যাডজাস্ট করতে হবে, যাতে কিছু কোশ্চেন যেখানে 10 সেকেন্ড লাগছে, সেই এক্সট্রা যে 10 সেকেন্ড বাঁচছে সেটা যেন আমি বড় কোশ্চেনে ইউজ করতে পারি। সিটিং অ্যারেঞ্জমেন্ট বা এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমাদের যেখানে যেখানে লং পড়তে হয় অনেক, সেগুলোতে কিছুটা সময় বেশি যাবেই। সিটিং অ্যারেঞ্জমেন্ট বলো, বা ধরো তোমাদের যদি পাজেল বা সিলোজিজমের প্রশ্ন থাকে, যেখানে আমাদের পড়তে হয়, কারণ 5টা স্টেটমেন্ট পড়তেও টাইম লাগবে, এবং তারপরে তো আমি বুদ্ধি খাটাবো, তারপরে আমি উত্তর দেবো। এইগুলো লং টাইপের কোশ্চেন, এখানে টাইম বেশি যাবে। বিশেষত রিজনিং এর যদি বলা হয় সব থেকে লেন্দি কোশ্চেন হয়, সেটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্টে। ঠিক আছে, ওইখানে তোমাদের টাইম মেক আপ করতে হবে বাকিগুলো থেকে, যেমন অ্যানালজি, যেমন ধরো সাপোজ ক্লাসিফিকেশন, এই জায়গাগুলো থেকে টাইম বাঁচাতে হবে। তোমরা যদি সেন্ট্রালের এক্সাম দেখো, অনেক কোশ্চেন অ্যানালজি ক্লাসিফিকেশন থেকে আসে, ওখানে তোমাকে টাইম বাঁচাতে হবে। স্টেটের এক্সামের ক্ষেত্রে, আমাদের ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে এই চিন্তাটা নেই। ওয়েস্ট বেঙ্গলের এক্সামের ক্ষেত্রে সব থেকে বড় জায়গা হচ্ছে তুমি পারছো কিনা, এটা ইম্পর্টেন্ট। তুমি কতটা করতে পারছো দ্যাট ইজ ইম্পর্টেন্ট, কারণ এখানে টাইম খুব একটা ম্যাটার করে না, যথেষ্ট টাইম দেওয়া হয় তোমার সেন্ট্রালের এক্সামের থেকে। তুমি যদি ঠিকঠাক, কারণ তুমি যদি ডব্লিউবিসিএস এর পেপার দেখো, অফুরন্ত সময়। ডব্লিউবিসিএস প্রিলিমস, হ্যাঁ, ডব্লিউবিসিএস মেন্সে গিয়ে কিন্তু একটুখানি প্র্যাকটিসটা বাড়াতে হবে, তবে গিয়ে ডব্লিউবিসিএস মেন্সে তুমি মোটামুটি 200 পেপার ম্যাথে 185-90 ওপর তুলতে পারবে। 185-90 ওপর তুলতে পারলে তবে গিয়ে তুমি একটা জায়গায় স্ট্যান্ড করতে পারবে। আজকের দিনে দাঁড়িয়ে যেভাবে কম্পিটিশন বাড়ছে, যারা যারা মোটামুটি এই নাম্বারটা তুলতে পারছে ম্যাথ রিজনিং এর পেপারে, তারা কিন্তু একটা সিকিউর জায়গা করে নিতে পারছে। 185-90 পাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয়, যদি তুমি সব চ্যাপ্টার করে যাও, সব চ্যাপ্টারের সব কনসেপ্ট তোমাদের মাথায় থাকে। বোঝা গেল, একটা চ্যাপ্টারও বাদ দিয়ে চলবে না, সব চ্যাপ্টারের সব কনসেপ্ট, বারবার বলছি, সব কনসেপ্ট যদি তোমাদের মাথায় থাকে, কনসেপ্ট মুখস্থ নয়, কনসেপ্টটা কিভাবে এলো, কোথা থেকে এলো, তার আগে পেছনে সবকিছু যদি মাথায় থাকে, তাহলে পরীক্ষার হলে তুমি 185-90 ইজিলি করতে পারবে। শুধু ওইখানে আরেকটাই ম্যাটার দাঁড়াবে, সেটা হচ্ছে টাইম। এটার জন্য বাড়িতে মক টেস্ট দাও, এর থেকে আর কোনো সরল জায়গা নেই। বোঝাতে পারলাম সবাইকে? চলো নেক্সট করো। Six label are placed in a row facing towards the south. সবাই সাউথের দিকে মুভ করে আছে। ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ এল, এক্স ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ পি, and n is placed third to the left of D. How many table are placed between C and X? করো।
আচ্ছা তোমরা বলো এখানে কোন স্টেটমেন্ট দিয়ে শুরু করা উচিত আমাদের? ফার্স্টেরটা দিয়ে শুরু করা উচিত, কারণ ফার্স্টের মধ্যেও ডি আছে অ্যান্ড লাস্টেরটাতেও ডি আছে, এটা দিয়ে শুরু করা উচিত। ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ এল। এবার একটা জিনিস ভালো করে বলি শোনো, সবাই দিকে এখানে সাউথের দিকে মুখ করে আছে, ওকে, সাউথের দিকে মুখ করে আছে সবাই। ধরো আমি ধরে নিচ্ছি যে সবার যেরকম ভাবে আছে আমি এরকম ভাবেই সাউথের সবাইকে বসাচ্ছি, সবাই সাউথের দিকে মুখ করে আছে, ওকে। এই ট্রিকটা মাথায় রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। এক নম্বর কথা হচ্ছে, যখন প্রশ্নে সবাই সাউথের দিকে মুখ করে আছে এবং জিজ্ঞাসা করা হচ্ছে যে মিডিলে কারা আছে, কারা মিডিলে আছে, এখানে মিডিলে কারা আছে, এল আর এন, এই মিডিলে কারা আছে বলার জন্য তোমার প্রশ্নটাকে সাউথের দিকে মুখ করে আছে না ভাবলেও চলবে। তুমি যদি নর্থের দিকে মুখ করে এই প্রবলেমটাকে সলভ করতে, তাহলে একই অ্যান্সার পেতে। মানে ধরো তুমি নর্থের দিকে মুখ করে করে ফেলেছো ভুল করে, সাউথটা খেয়াল করোনি, তাহলে সেক্ষেত্রে তোমার অ্যারেঞ্জমেন্টটা এরকম আসতো, প্রথমে এক্স আসতো, তারপরে পি আসতো, তারপরে এল আসতো, তারপরে এন আসতো, তারপরে এল আসতো, তারপরে ডি আসতো, তারপরে সি আসতো। তুমি ভুল করে নর্থের দিকে মুখ করাই করে ফেলেছো এবং এটা পেয়েছো, এবং তোমাকে জিজ্ঞাসা করছে মাঝে কারা আছে, তুমি বলে এনআরবি। তাই মাঝে কারা আছে, মিডিলে কে, এটা বলার জন্য আমাদের সাউথ নর্থ এফেক্ট পড়বে না। দ্বিতীয় নম্বর আরেকটা ধরনের প্রশ্ন খেয়াল করবে, হাউ মেনি টেবিলস আর প্লেস বিটুইন সি আর এক্স। সি আর এক্স এর মধ্যে কতজন আছে, এখানেও সি আর এক্স এর মধ্যে চারজন, এখানেও সি আর এক্স এর মধ্যে চারজন। এই ধরনের প্রশ্ন যেখানে থাকবে সেখানে উইথাউট ফিয়ার সাউথের দিকে মত মুখ করে থাকলেও তুমি নর্থের দিকে মুখ করে অঙ্কে সলভ করে ফেলো, তুমি উত্তর পেয়ে যাবে। এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা, এমন কোন প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে অবশ্যই তোমাকে সাউথের দিকেই মুখ করে আঁকতে হবে, নচেত প্রশ্নটা সলভই হবে না। তখন কি করবে, তখন যেটা করবে, প্রশ্নটা যখন পড়বে, কারণ অসুবিধা হয় সাউথের দিকে মুখ করে থাকলে, নর্থ সাউথ ভাবতে অসুবিধা হয়। নর্মালি আমরা নর্থ সরি লেফট বললি এদিকে ভাবি, রাইট বললি এদিকে ভাবি, আমাদের ব্রেন এইভাবেই কাজ করে। কিন্তু প্রশ্নে বলেছে ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ এল, কিন্তু আমরা এখানটা এরকম ভাবে পড়বো, ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ এল, এবং নর্মালি করব, ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ এল। আমি এটা চলো, এটা যদিও নর্থের দিকে মুখ করে আছে ভেবে করলেও হয়ে যেত, কিন্তু আমি তবুও এটা সাউথের দিকে মুখ করেই করবো। ডি ইজ প্লেসড সেকেন্ড টু দ্য লেফট অফ এল, আমি এটাকে পড়বো ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ এল, ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ এল, এল এর রাইটে ডি হচ্ছে সেকেন্ড। এখানেই যদি সাউথের দিকে মুখ করে থাকে তাহলে ডি এল এর লেফটে হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তাই সাউথের দিকে মুখ করা কোশ্চেন হলে আমরা উল্টো পড়ার চেষ্টা করব, তাহলে উত্তর হয়ে যাবে। এক্স আচ্ছা, এবার একদম লাস্টের ডি দেওয়ার স্টেটমেন্টে চলে যাও, এন ইজ প্লেস থার্ড টু দ্য লেফট অফ ডি। তাহলে আমরা পড়বো কি, এন ইজ প্লেস থার্ড টু দ্য রাইট অফ ডি, থার্ড টু দ্য রাইট অফ এক দুই ডি হচ্ছে যে এন। তাহলে টোটাল ছটা প্লেস কভার। এক্স ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ পি, আমরা পড়বো এক্স ইজ প্লেসড সেকেন্ড টু দ্য লেফট অফ পি, ওকে, এক্স ইজ প্লেসড সেকেন্ড টু দ্য লেফট অফ পি, পি এর লেফটে সেকেন্ড হচ্ছে যে এক্স, তো পি কে যদি আমি এখানে বসাই, পি এর লেফটে সেকেন্ড নাম্বারে এক্স আসবে না, পি কে আমাদের এখানে বসাতে হবে, পি এর লেফটে সেকেন্ড এখানে এক্স আসবে, ওকে। তাহলে আর একটা বাকি আছে, কে বাকি আছে গো, সি ডি সি বাকি আছে, সি কে এখানে পুট করে দাও। হাউ মেনি টেবিলস আর বিটুইন সি অ্যান্ড এক্স, সি অ্যান্ড এক্স এর মাঝখানে কটা আছে, দুটো আছে। তোমাদের এই অ্যারেঞ্জমেন্টে এসেছে, হ্যাঁ কি না? তুমি নর্থ করেই করেছো তাই তো? হ্যাঁ, আমিও তো সাউথ করেই করলাম, তোমার এই অ্যারেঞ্জমেন্টটা আসেনি, সাউথ করে করলে তো এই অ্যারেঞ্জমেন্টটাই আসবে। কি এসেছে? পি ডি সি প্রথমে,
এটা দেখা যাক। ডি ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ এল, সেকেন্ড টু দ্য লেফট অফ এল ইজ ডি, ঠিক আছে। এক্স ইজ প্লেস সেকেন্ড টু দ্য রাইট অফ পি, সেকেন্ড টু দ্য রাইট অফ পি ইজ এক্স, ঠিক আছে। এন ইজ প্লেস থার্ড টু দ্য লেফট অফ ডি, থার্ড টু দ্য লেফট অফ ডি, এন ইজ প্লেস থার্ড টু দ্য লেফট অফ ডি, থার্ড টু দ্য রাইট অফ ডি এন হয়ে গেছে তো। ডি যদি এদিকে মুভ করা থাকে তাহলে রাইট অফ ডি এন হয়ে গেছে, বোঝা গেল? এইটা ভুল হয়ে গেছে, ঠিক আছে। তো এগুলো এই ধরনের কনফিউশনই হবে, তার জন্য আমি বলছি যে পড়ার সময় উল্টো পড়বে, বোঝা গেল? তাহলেই হবে। সাউথে মুখ করা কোশ্চেনের ক্ষেত্রে পড়ার সময় উল্টো পড়বে। চলো করো। চলো, দেয়ার আর 3% বিটুইন পি অ্যান্ড এম, পি আর এম এর মাঝখানে 3%, এরকম হতে পারে, আবার এরকমও হতে পারে। বাট লাস্টে একটা স্টেটমেন্ট আছে দেখো, এম ইজ টু দ্য রাইট অফ পি, এম হচ্ছে পি এর রাইটে। ওকে, তার মানে এই ওপরেরটা হবে, এটা হবে না, এটা হবে না। ওকে, এখানে আমাদের টোটাল 5টা হয়ে গেল, আর একটাই বাকি আছে, 6টা যেহেতু সেট। ওকে, এল ইজ অ্যাট দ্য ওয়ান এন্ডস। নাও ওয়ান এন্ডস কোথায় হবে? আইদার এখানে হতে পারে অথবা এখানে হতে পারে, আমি জানি না কোন দিকে হবে। আপাতত আমি এল কে আইদার এখানে পুট করছি, ঠিক আছে, এইদিকে পুট করছি না, আবার এইদিকেও হওয়ার চান্স রয়েছে, দুটোই হতে পারে। এল ইজ অ্যাট দ্য ওয়ান এন্ডস। এবার দেয়ার আর 3% বিটুইন এল অ্যান্ড কিউ, এল অ্যান্ড কিউ এর মাঝখানে 3%। এল যদি এখানে থাকে তাহলে 1 2 3 এখানে কিউ আসছে। ওকে, এখানে সরি, 3% বিটুইন এল অ্যান্ড কিউ, কোথায় কিউ আসছে গো? এখানে কিউ আসছে। দেয়ার আর 3% বিটুইন এল অ্যান্ড কিউ। ওকে, না এল যদি এখানে থাকে তাহলে 1 2 এখানে কিউ আসছে। এই দুটো জায়গা কিউ এর হতে পারে এল এর সাপেক্ষে। এল এখানে হলে কিউ এখানে হবে, এল এখানে হলে কিউ এখানে। এন ইজ টু দ্য লেফট অফ আর, এন ইজ টু দ্য লেফট অফ আর। নাও এই এদের মাঝখানে কোনো একটা জায়গায় এন বসবে, এন আর আর। না হতে পারে যে এন এখানে বসলো, সরি আর এখানে বসলো, তাহলে এন এখানে বসবে। ওকে, আর যদি এখানে বসে তাহলে এন এখানে বসবে। ওকে, এন ইজ টু দ্য লেফট অফ আর। পি ইজ নট অ্যাট এনি এন্ড,
পি ইজ নট অ্যাট এনি এন্ড মানে কি, মানে এটা বোঝাচ্ছে যে এল এখানে নেই, এল ডেফিনেটলি এইখানে আছে, তাহলে পি কোনো এন্ডে হবে না। পি ইজ নট অ্যাট এনি এন্ড। আর কি ছিল, দেয়ার আর 3% বিটুইন এল অ্যান্ড কিউ, এল অ্যান্ড কিউ এর মাঝখানে 3%। আর দুটোই বাকি ছিল এন আর আর, এন ইজ টু দ্য লেফট অফ আর, এন ইজ টু দ্য লেফট অফ আর। 6টা আমাদের হয়ে গেল। হাউ মেনি পার্সন সিটিং টু দ্য লেফট অফ এন, এন এর লেফটে 2টো আছে, এল অ্যান্ড হয়েছে সবার, এটাই এসেছে তো। চলো নেক্সট করো। কটা স্টেটমেন্ট আছে? এম ইজ স্ট্যান্ডিং টু দ্য immediate right of E, K is standing second to the right of O. Two doctors are standing between I and M. K is towards the left of G. টোটাল 4খানা স্টেটমেন্ট আছে। ওকে, M is standing immediate right of E. প্রথম স্টেটমেন্ট, immediate right of E is M. Okay, two doctors are between I and M. Two doctors are between I and M. দুটো ডক্টর I and M এর মাঝখানে আছে। ওকে, I আর M, এটা হতে পারে এরকম, আবার এরকমও হওয়ার চান্স আছে। আরেকটা যদি আমরা স্টেটমেন্ট ছবি আঁকি, তাহলে দুটো ডক্টর আই আর এম এর মাঝখানে আছে, এটাও হতে পারে। তাহলে এটা হয়ে গেল, অ্যান্ড টু ডক্টরস আর বিটুইন আই অ্যান্ড এম হয়ে গেল। কে ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ও, কে ইজ টুয়ার্ডস দ্য লেফট অফ জি। কে ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ও, তার মানে ও আর সেকেন্ড রাইটে হচ্ছে কে। ওকে যদি আমি এখানে বসাই, সেকেন্ড রাইটে কে হতে পারে। ওকে, সেকেন্ড টু দ্য রাইট অফ ও বলছে না, কে ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ও। ওকে যদি আমি এখানে পুট করি, তাহলে কে এখানে হতে পারে। ওকে, ওকে যদি আমি আর কোথায় বসাতে পারি বলো, ওকে আমি এখানে বসাতে পারি, তাহলে সেকেন্ড রাইটে কে আসতে পারে। কে ইজ টুয়ার্ডস দ্য লেফট অফ জি, কে হচ্ছে লেফট অফ জি। কে যদি কারো লেফটে হয়, তাহলে কে এটা হবে না, কে হচ্ছে লেফট অফ জি, এরকম হতে পারে। তাহলে এটা আমাদের কারেক্ট আসছে। হু ইজ স্ট্যান্ডিং ইমিডিয়েট রাইট অফ কে, ইমিডিয়েট রাইট অফ কে ইজ জি। সবার হয়েছে? এটাই এসেছে তো, নিচেরটা হবে। চলো নেক্সট করো।
চলো, ফার্স্ট ডেফিনিট স্টেটমেন্ট গুলোতে আমি যদি যাই, দেয়ার আর 4 বয়েজ বিহাইন্ড জে, জে এর পেছনে 5 জন, সরি 4 জন, 1 2 3 4, ঠিক আছে। হি ইজ 3 প্লেস অ্যাহেড অফ এল, এল এর 3 ঘর আগে, এল এর 3 ঘর আগে, 1 ঘর 2 ঘর 3 ঘর আগে হচ্ছে যে তোমার, এগুলো তো একদম ডেফিনিট হয়ে গেছে। দেয়ার ইজ অনলি ওয়ান বয় বিটুইন কে অ্যান্ড এল, কে আর এল এর মাঝখানে একজন আছে। দেয়ার ইজ অনলি ওয়ান বয় বিটুইন কে অ্যান্ড জে, কে আর জে এর মাঝখানেও একজন আছে। আমাদের আর কিছু দরকার নেই, শুধু একটাই দরকার, সেটা হচ্ছে কে, এল এম, এম কে এখানে পুট করে দাও। হাউ মেনি বয়েজ আর অ্যাহেড অফ এম, এম এর আগে 3 জন। হ্যাঁ বলো, হ্যাঁ বলো। ওয়াই কে, এম ইজ স্ট্যান্ডিং ইমিডিয়েট রাইট অফ ই, ঠিক আছে। এ ইজ স্ট্যান্ডিং সেকেন্ড টু দ্য রাইট অফ ও, টু ডক্টরস আর স্ট্যান্ডিং বিটুইন আই অ্যান্ড আই আর, এ ইজ টুয়ার্ডস লেফট অফ জি, কেমন আসছে আমাদেরটা একবার দেখে নিই। এম ইজ স্ট্যান্ডিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ এ ইজ, টু ডক্টরস আর স্ট্যান্ডিং বিটুইন আই অ্যান্ড, আমাদের আইআরএম এর মাঝখানে 3টে ডক্টর হয়ে গেছে। কুশালী, তোমার এই স্ট্রাকচারটা এসেছিল আগেরটা, টু ডক্টরস আর বিটুইন আই অ্যান্ড এম। ও আই কে এম, তাহলে এখানে তো টু ডক্টরস বিটুইন আই অ্যান্ড এম হচ্ছে না। আমি এই প্রবলেমটা আরেকবার সলভ করে দিচ্ছি, দেখে নাও। এম ইজ সিটিং ইমিডিয়েট রাইট অফ ই, এম হচ্ছে যে ই এর রাইট, ইমিডিয়েট রাইটে, ওকে। আর একটা ছিল কি, যে টু ডক্টরস আর বিটুইন আই অ্যান্ড এম, আই আর এম এর মাঝখানে দুটো ডক্টর, আই আর এম এর মাঝখানে দুটো ডক্টর, দুটো ডক্টর আই আর এম এর মাঝখানে। আমাদের, আমরা যেটা করেছিলাম সেখানে 3টে ডক্টর আই আর এম এর মাঝখানে হয়ে গেছে, এটা হতো, বোঝা গেল? আশা করি এবার তোমার ঠিক হয়েছে। সীমা, আই আর এম এর মাঝখানে দুটো ডক্টর, কে ইজ টুয়ার্ডস লেফট অফ জি, কে ইজ সেকেন্ড টু দ্য রাইট অফ ও, ও এর রাইটের সেকেন্ড নাম্বারে হচ্ছে কে, ওকে। তাহলে ও এখানে হলে সেকেন্ড নাম্বারে কে এখানে হতে পারে, বাট এটা হবে না, কারণ কে ইজ লেফট অফ জি, কে ইজ টু দ্য লেফট অফ জি, ওকে। কে বাঁ দিকে হবে জি এর, কারণ এখানে যদি একদম প্রান্তে কে চলে যায়, তাহলে ও আর কারো বাঁ দিকে হতে পারবে না, তাহলে আমাদের এইখানেই আসতে হবে। অ্যান্ড এই অনুযায়ী যদি দেখি যে টু ডক্টরস, সরি কি জানো বেশ, কে ইজ স্ট্যান্ডিং সেকেন্ড টু দ্য রাইট অফ ও, সেকেন্ড টু দ্য রাইট অফ ও ইজ কে, ও এখানে, কে এখানে, ওকে। অ্যান্ড কে ইজ টুয়ার্ডস লেফট অফ জি, কে হচ্ছে জি এর লেফটে, হু ইজ স্ট্যান্ডিং টু দ্য ইমিডিয়েট রাইট অফ কে, ইমিডিয়েট রাইট অফ কে ইজ ই। এবার হয়েছে সীমা, তোমার এটাই এসেছিল তো? কে আর জি কে পাশাপাশি থাকতে হবে এরকম কোনো মানে নেই। ভাষাগুলো আমরা দেখো, আমরা যখন করে আসছি বারবার একটাই জিনিস বলছি, যে একটা কথা হয়
লেফটে, আর একটা কথা হয় ইমিডিয়েট লেফটে। যদি ইমিডিয়েট লেফটে বলতো তাহলে পাশে বসতো, লেফটে পড়লে পাশেও হতে পারে, এক্সাম ওয়াইজ হয় এগুলো, ঠিক আছে। অনেক মানে ইজি লেভেলে ক্লাস 10 লেভেলের এক্সাম হলে এখানে হয়তো বলে দিল লেফটে মানে পাশেই, হয়তো, ঠিক আছে। কিন্তু কি বলে একটুখানি লেভেল যখন এক্সামের বাড়বে তখন 90% কেসেই যখন শুধু লেফটে বলা আছে তখন ঠিক পাশে হয় না। চলো নেক্সট করো। করো ঠান্ডা মাথায় করো, কোনো চাপ নেই। বলো। এইচ ইজ প্লেসড সেকেন্ড টু দ্য রাইট অফ জি, এটা দিয়ে শুরু করো। জি এর ডান দিকে দ্বিতীয় নম্বরে হচ্ছে এইচ। এইচ ইজ প্লেসড সেকেন্ড টু দ্য রাইট অফ জি and k is placed third to the left of g. g এর লেফটে থার্ড হচ্ছে যে কে। ওকে, এখানেই 6টা সিট আমাদের কভার হয়ে যাবে এটা করলে। ওকে, আর এস ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ আই। এস কে কোথায় রাখবো, যাতে সেকেন্ড টু দ্য লেফট অফ আই, সরি আই কে কোথায় রাখবো, আই কে আমরা এখানে রাখি, এখানে এস ইজ প্লেস সেকেন্ড টু দ্য লেফট অফ আই। তাহলে আর কে বসে আছে, আর কে আছে পি এখানে বসে। which of the following statement is correct about camera eye? ক্যামেরা আই সম্পর্কে কোনটা ঠিক? আই ইজ নট ইমিডিয়েট নেবার অফ এইচ। I is not the immediate neighbor of H, এটা ভুল। I is between G and S, G আর S এর মাঝখানে I আছে, এটা ঠিক, তাই তো? আচ্ছা এটাও ভুল আছে। P is third to the left of I, P is third to the left of I, third to the left of I, P এটাও ঠিক আছে। I is to the immediate left of G, immediate left of G, I, immediate right of G। আচ্ছা সরি, অপশন সিটা উত্তর হবে নাকি? অপশন বেশ, তাহলে আর 3টে প্রবলেম তোমাদের রইলো, এই 3টে প্রবলেম তোমরা নিজেরা করো, ঠিক আছে। এই সেটটাতে আর 3টে প্রবলেম আছে, 3টে প্রবলেম নিজেরা করো এবং আমাকে গ্রুপে উত্তর দাও তোমরা, ঠিক আছে? আমি দেখে নেবো, আমি 3টে অ্যান্সার বলে দেবো, কালকে বলে দেবো, ঠিক আছে। তোমরা নিজেরা গ্রুপে অ্যান্সার বলো, আমি তারপরে বলে দেবো। নেক্সট ক্লাসে কি শুরু করবো আমরা? আমরা নেক্সট ক্লাসে শুরু করব হচ্ছে কোডিং ডিকোডিং পার্টগুলো। আচ্ছা তার আগে আমি গ্রুপে একটা ভিডিও পাঠাবো, আমাদের কাজ হবে এই ভিডিওটা দেখে নেওয়া নেক্সট রিজনিং ক্লাসের আগে, শনিবারের আগে রিজনিং এর ওই পার্টটা দেখে নেওয়া, 10-15 মিনিটের একটা ক্লাস, ওটা আগে দেখে নেবে, নাহলে আমার নেক্সট ক্লাসে একটু অসুবিধা হয়ে যাবে। কোডিং ডিকোডিং ওটা করবো, ঠিক আছে। থ্যাংক ইউ।